ভাস্কর্য সরানোর প্রতিবাদে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানো হয়। এ সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বাহিরে অবস্থান নিয়ে গণজাগরণ মঞ্চ, ছাত্র ইউনিয়ন সহ প্রগতিশীল ছাত্র সংগঠনরা বিক্ষোভ করেন। ভাস্কর্যটি নির্মাতা মৃণাল হক ঘটনাস্থলে উপস্থিত থেকে ভাস্কর্য সরানোর কাজ তত্ত্বাবধান করেন। আমার কিছু বলার নাই, অনেকের অনেক রকম ক্ষমতা আছে, আমি বানিয়েছি, আমাকে যদি এখন আবার অন্য নির্দেশ দেওয়া হয় আই এম বাউন্ড। এর আগে লালনের ভাস্কর্য ভাঙা হয়েছে, ওখানে আমি 1.5-2 কোটি টাকা লস খেয়েছি। সরকার কোন পক্ষ কেউ এটা নিয়ে একটু করেনি। মতিঝিলে বকপাখিতে হামলা হয়েছে। পবিত্র রমজান মাস শুরুর আগেই ভাস্কর্যটি সরানো না হলে আন্দোলনের ঘোষণা দিয়েছিল হেফাজতে ইসলাম সহ কয়েকটি ধর্মভিত্তিক দল। আতিকা রহমান, RTV, ঢাকা। ভাস্কর্য সরানো সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র, এমন মন্তব্য করলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ঈদ সরকার। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক মশাল মিছিল শেষে ইমরান বলেন, আদালত যখন ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে, সরকার তখন আদালতকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে। এ সময় আগামী 7 দিনের মধ্যে যথাযথ ডিজাইনের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি জানান তিনি। এই ভাস্কর্য সরানো বসানো এর সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি পুরোই রাজনৈতিক। সরকার তার রাজনৈতিক নীল নকশা বাস্তবায়নের জন্য আজকে ভাস্কর্যকে ইস্যু করে ভাস্কর্য সরাবার মতো একটা সিদ্ধান্ত নিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করছে। বিশ্বখ্যাত ভাস্কর ন্যায়পরায়ণতার প্রতীক মৃণাল হকের ভাস্কর্য সরিয়ে দেওয়ার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছেন চিত্রশিল্পীরা। সকালে চিত্রশিল্পীদের সংগঠন চারুকলার উদ্যোগে অশ্বিনী কুমার হলের সামনে প্রতিবাদী চিত্রাঙ্কন ও শিল্পী সমাবেশ হয়। বক্তারা পাঠ্যক্রম থেকে শিল্প শিক্ষা বন্ধের চক্রান্তের প্রতিবাদ ও পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা আরও বলেন, সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরিয়ে দেয়া বাঙালির আবহমান অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সংস্কৃতির বিরুদ্ধের কাজ। ইসলামী সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি সরানোয় সরকার নির্লজ্জ আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশিদ খান মেনন। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এছাড়া বর্জুয়া শ্রেণীর মানুষের হাত থেকে সমাজকে রক্ষা করাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। একটি নির্লজ্জ আত্মসমর্পণ, সুপ্রিম কোর্টের ভাস্কর্য অপসারণে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটিকে নিয়ে আমি আশা করব যে আমাদের যুব ছাত্ররা তারা আরও ভূমিকা পালন করবে, অন্যান্য শ্রেণী পেশার মানুষ পালন করবেন, পার্টিও সেই উদ্যোগ গ্রহণ করবে। এদিকে সুপ্রিম কোর্ট থেকে গ্রিক ভাস্কর্য অপসারণ আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উন্নয়ন কাজ দেখতে এসে সাংবাদিকদের কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আসন্ন রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে সড়ক থেকে ভাসমান দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এর জন্য হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের নির্দেশনায় সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতির সিদ্ধান্তেই সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানো হয়েছে। এদিকে রাজনৈতিক সংকট সমাধানে বিএনপির পক্ষ থেকে বারবার আহ্বান করা হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় দলটিকে উগ্রবাদী রাজনৈতিক দল বলেও আখ্যা দেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় এসব কথা বলেন মওদুদ। এ সময় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। বর্তমান সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই বাজেট প্রণয়নের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচিত নয়, জোর করে ক্ষমতা দখলকারী। জনগণের ট্যাক্স নেয়ার কোনো অধিকার সরকারের নেই। সুপরিকল্পিতভাবে সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।
সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির কথা জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কয়েকদিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি আরও ভালোর দিকে যাবে। সকালে চট্টগ্রামের আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে প্রিপেইড মিটারিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, রমজানে বিদ্যুৎ পরিস্থিতি ভালো অবস্থায় চলে আসবে। দেশ ডিজিটাল পদ্ধতিতে এগোলেও বিদ্যুৎ খাত চলছে সনাতন পদ্ধতিতে। এজন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের গাফিলতি সহ ক্ষেত্র বিশেষে কাজের প্রতি অনীহাকে দায়ী করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দেশের কোথাও রমজানের চাঁদ দেখা না যাওয়ায় রোববার থেকে রোজা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা। সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। সে হিসেবে আগামী শনিবার রাতেই এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবির নামাজ। 22 জুন পবিত্র লাইলাতুল কদর পালন করবে ধর্মপ্রাণ মুসলমানরা এবং মাহে রমজান শেষে 26 জুন বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ কোথাও পাওয়া যায়নি। আগামী 14 জ্যৈষ্ঠ 1424 বঙ্গাব্দ 28 মে 2017 খ্রিস্টাব্দ রবিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে ইনশাআল্লাহ। প্রতিবছর রমজান মাস এলেই কদর বাড়ে ছোলার, আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি পয়সা কামিয়ে নেয় সুযোগ সন্ধানী কিছু ব্যবসায়ী, যার ব্যতিক্রম নেই এবারও। কয়েক দফা বেড়ে ছোলা এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, আর প্রকার ভেদে ডালের দাম 80 থেকে 125 টাকা। আসছে রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব ছবি তুলেছেন মাসুদ রানা। বছরের অন্যান্য মাসের তুলনায় রমজানে ছোলা ও ডালের চাহিদা বাড়ে কয়েক গুণ। তাই পণ্য দুটিকে ঘিরে অসাধু ব্যবসায়ীদের পায়তারাও চলে পবিত্র মাস শুরুর আগ থেকে। দেশে ছোলার চাহিদা বছরে গড়ে 1,40,000 মেট্রিক টন, মাসে প্রায় 12,000 টন, যা রমজানে বেড়ে হয় 50,000 টন। পণ্যটির বেশিরভাগই আসে অস্ট্রেলিয়া থেকে। চাহিদার বিপরীতে পর্যাপ্ত মজুদ থাকার পরও চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় আছে আরও ছোলা। কিছু তো করার নাই, কিছু প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। ঋণপত্র ও শুল্ক বিভাগের তথ্য মতে বিনা শুল্কে আমদানি করা পণ্যটির আন্তর্জাতিক বাজারে টন প্রতি বুকিং দর ছিল 730 থেকে 800 মার্কিন ডলার। সে হিসেবে প্রতি কেজি ছোলার দাম পড়ে 61 থেকে 66 টাকা। এর সঙ্গে পরিবহন ভাড়া থেকে শুরু করে অন্যান্য খরচ যোগ করেও বিক্রি হতে পারে সর্বোচ্চ 70 টাকায়, যে দামে বিক্রি করছে টিসিবি। আমাদের ডিলারদের দেওয়ার জন্য এই রমজানের যে পরিমাণ প্রোডাক্ট প্রয়োজন, ইতিমধ্যে আমরা তার অধিক পরিমাণ পণ্য আমাদের গুদামে মজুত করেছি। আর যেহেতু আমরা তেল, চিনি এবং মসুর ডালটা সারা বছর বিক্রি করি, এটা আমাদের সারা বছরের জন্য একটা বাফার স্টক রাখি। আর ছোলা খেজুরটা শুধুমাত্র আমরা রমজানে করে থাকি। অথচ বেসরকারি পর্যায়ে আমদানি করা ছোলা পাইকারি পর্যায়ে 80 থেকে 81 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে গিয়ে যা হয়ে যাচ্ছে 90 থেকে 100 টাকা। মাল এখন পর্যাপ্ত পরিমাণ মাল আছে, কোনো অসুবিধা নেই যে মাল বাজার আরো বাড়বে কিনা। আমাদের তো সব কিছু রোজা আসলে সব কিছুর দাম বাড়ে। হ্যাঁ, মানসিকতা একটা কাইন্ড অফ। তারপরে কিছু আছে আমাদেরও দোষ, কি রমজান আস্তে আস্তে এখন মনে করি কি লাগবে 2 কেজি, তো কিনি 5 কেজি, বুঝছেন? এটা মানে পেশেন্স নেই। অন্যদিকে ডলারের দাম বাড়া ও হাওরে বন্যার অজুহাতে দাম বেড়েছে সব রকম ডালের। কয়েক দফায় 15 থেকে 20 টাকা বেড়ে মুগ ও মাসকালাই ডাল বিক্রি হচ্ছে কেজি 135 টাকায়। দেশি মসুর 125, ভারতীয় মসুর 80, খেসারি ডাল 70, অ্যাঙ্কর 40 টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বহুত দাম বেশি। আমরা 95 মুসিরা বেচেছি, মুদি 120 টাকা বেচেছে। আমরা 65 টাকা বেচে, 90 টাকা। যে জায়গায় আপনার খেসারি হয়, এটার বন্যার ভিতরে এই খেসারিগুলো তলায় গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে আর কি দামটা বৃদ্ধি। আনা নেওয়া একটা খরচ আছে, দোকান ভাড়া, কর্মচারী খরচ আছে, ওইটার উপরে ভিত্তি করে হয়তো 5 টাকা কেজিতে লাভ করি। কিন্তু আমাদের লাভ পড়বি না, আমাদের পাইকারি বেশি তো, এক বস্তা 20 টাকা 30 টাকা লাভ করলে আনা। একটু নজরদারিটা খুব জোরালো রাখা, সাপ্লাই চেইন যেটা বলে, আবার এমন যদি হয় যে এইখানে পুলিশি ধাঁচে কর্মকাণ্ড চালাতে গেলে আবার যদি সরবরাহ চ্যানেলটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে। এইখানে একটা সহনীয় পর্যায়ে সব মহলকে আস্থার মধ্যে রেখে, এবং সেইখানে সরকারের এই
নিয়ন্ত্রক ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে পর্যাপ্ত মজুদ থাকার পরও যদি দাম বাড়ে তবে বুঝতে হবে যে ভূত আছে শস্যের মধ্যেই, যা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী ও কার্যকর মনিটরিং জরুরি। জাহিদ রহমান, RTV, ঢাকা। এবারে মিল্ক ভিটা সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে।